সম্মানিত পেইন্টার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা একটা মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। এই মডেল টেস্টটি যদি আপনারা ঠিকমতো সুন্দর করে ভালোমতো বুঝে পড়েন, তাহলে আপনারা ফাইনাল পরীক্ষার দিন অর্থাৎ আরপিএল ফাইনাল পরীক্ষার দিন সবগুলো প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা আজকে দেখব যে কিভাবে আরপিএল এ প্রশ্নগুলা কিভাবে আসে, কিভাবে আমরা উত্তর করব এবং এই পরীক্ষাটা কিভাবে দিতে হবে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। আমরা আরপিএল পরীক্ষা দিতে গেলে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে রিটেন টেস্ট। রিটেন টেস্ট যদি দেখেন আপনার এই জায়গাতে লেখা থাকবে প্রথম পেজেই ক্যান্ডিডেট নেম। ক্যান্ডিডেট নেমের জায়গায় এখানে আপনার নিজের নামটা লিখবেন। এরপরে এখানে থাকবে অ্যাসেসর নেম। অ্যাসেসর নেম মানে আপনাকে যিনি পরীক্ষা নেওয়ার জন্য আসছে এনএসডিএ থেকে ওই স্যারের নামটা আপনার এখানে লিখতে হবে। তো স্যার আপনার ওই স্যারের নিজের নামটা বোর্ডে লিখে দিবে। ওই অনুযায়ী বোর্ড থেকে দেখে এখানে আপনি স্যারের নামটা লিখবেন। এরপরে কোর্সের নাম। আপনি যেহেতু রঙের বিষয়ে অর্থাৎ পেইন্টিং বিষয়ে পরীক্ষা দিতে আসতেছেন, আপনার এই কোর্সটার নাম পেইন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল 2 এটা এখানে লেখা থাকবে, আপনাকে এটা নতুন করে লিখতে হবে না। এরপরে লেখা থাকবে দেখেন যে অ্যাসেসমেন্ট সেন্টার, অর্থাৎ আপনি কোথায় পরীক্ষা দিচ্ছেন। আপনি যে কেন্দ্রে পরীক্ষা দিবেন সেই কেন্দ্রের নাম এখানে লিখবেন। অর্থাৎ আপনি ধরেন যে বার্জার পেইন্টে পরীক্ষা দিচ্ছেন, অর্থাৎ বার্জার ট্রেনিং ইনস্টিটিউটের পরীক্ষা দিচ্ছেন, তাহলে আপনি এখানে লিখবেন যে পিটিআই অথবা বিটিআই। এরপরে যে আমাদের এখানে আছে ডেট অফ অ্যাসেসমেন্ট, কত তারিখে আপনি পরীক্ষাটা দিচ্ছেন। আপনি যেদিন পরীক্ষা হবে ওই ডেটটা এখানে লিখবেন। এরপরে টাইম অফ অ্যাসেসমেন্ট, আপনার পরীক্ষাটা কখন শুরু হবে। আপনার পরীক্ষাটা সাধারণত সকাল ৯টা থেকে শুরু হয়, একদম ফিক্সড ৯টায় পরীক্ষা শুরু হয়ে যাবে। তাহলে আপনি এখানে লিখবেন 9:00 AM বা সকাল ৯ ঘটিকা। এরপরে দেখেন আপনাকে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। ইনস্ট্রাকশন মানে আপনি পরীক্ষাটা কিভাবে দিবেন এই বিষয়ে এখানে লেখা আছে ইংরেজিতে। এরপরে এখানে কিছু দেওয়া আছে মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ। এই প্রথম পেজে আপনি এই জিনিসগুলো দেখতে পাবেন। এরপরে দেখবেন যে কিছু প্রশ্ন দেওয়া আছে। তো আমরা এবার এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে দেখেন নাম্বার 1 এ এনএসডিএ এর পূর্ণরূপ কি? তাহলে আমার এখানে 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশন যেটা সঠিক হবে এই সঠিক অপশনটা আমাকে দাগাইতে হবে। তাহলে আমরা যদি প্রথম কার্ডটা দেখি, ন্যাশনাল ডেভেলপমেন্ট স্কিল অথরিটি। এরপরে দেওয়া আছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, এরপর ন্যাশনাল স্কিল ডিপার্টমেন্ট অথরিটি, লাস্টে যেটা দেওয়া আছে অ্যাবোভ অল মানে সবগুলা। আমাদের এখানে সঠিক উত্তর হবে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। তাহলে এই যে সঠিক উত্তর হবে এই সঠিক উত্তরটাকে আপনি টিক চিহ্ন দেবেন। তো এই ধরনের ইংলিশ প্রশ্ন অর্থাৎ আপনার ইংরেজিতে লেটার অফ অ্যাব্রিভিয়েশন বলা হয় এটাকে, এ ধরনের প্রশ্ন থাকবে 2টা থেকে 3টা। তো এখানে কি কি থাকতে পারে দেখেন, আমি যদি একটু দেখাই ব্যাখ্যাতে, তাহলে আপনার এখানে সিএস বলতে পারে যে সিএস এর পূর্ণরূপ কি। এটা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আপনার আসতে পারে এনএইচআরডিএফ এর পূর্ণরূপ কি, ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড। আসতে পারে ওএসএইচ, এটার পূর্ণরূপ কি, এটা হচ্ছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। এরপরে আপনার আসতে পারে কি পিপিই। পিপিই হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এরপরে আসতে পারে আপনার ওএইচএস, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি। এখানে যে 5টা প্রশ্ন দেওয়া আছে আর এখানে যে এনএসডি আছে, আপনারা মূলত এই যে একটা ইংলিশ প্রশ্ন আসবে এই প্রশ্নটা যদি ভালোভাবে ব্যাখ্যা সহ পড়েন তাহলে এখান থেকে অবশ্যই কমন পাবেন। এরপরে আমরা এই পরীক্ষাগুলোতে এইরকম লাল চিহ্ন না দিয়ে আমরা কলম দিয়ে এইভাবে টিক চিহ্ন দেব। এই টিক চিহ্নটা যেটা সঠিক হবে ওই নাম্বারের উপর দিব, যেমন এখানে খ এর উপর আমরা টিক চিহ্ন দেব। এখন আমরা আরো কিছু প্রশ্ন দেখি। এরপরে যে প্রশ্নগুলো থাকবে সবগুলা বাংলাতেই থাকবে। এখানে এরপরে লেখা আছে দেখেন 2 নম্বরে একমুখী যোগাযোগ নয় কোনটি? এখানে বলা আছে নয়। তাহলে আমরা যদি অপশনগুলো দেখি একটু, আপনারা নিজেরা চেষ্টা করেন যে কোনটি হইতে পারে। রেডিও, সভা সংলাপ, টেলিফোন সংলাপ, খ এবং গ দুইটাই। তাহলে আমরা এখানে যদি দেখি আমাদের সঠিক উত্তর হবে খ এবং গ অর্থাৎ সভা সংলাপ এবং টেলিফোন। এটার ব্যাখ্যা যদি আমরা দেখি তাহলে দেখেন আমরা মোবাইলে যখন কথা বলি, আহ, এক পাশে থেকে একজন কথা বলতেছে, এই পাশ থেকে আমি কথা বলতেছি, অর্থাৎ দুইজন একসাথে কথা বলা যায়। এটাকে বলা হচ্ছে উভমুখী যোগাযোগ ব্যবস্থা। আর একমুখী যোগাযোগ ব্যবস্থা হচ্ছে শুধুমাত্র আপনি বলে যাবেন, অন্য কেউ বলবে না। এই ধরনের সংলাপকে বলা হচ্ছে কি আমাদের একমুখী সংলাপ। ঠিক আছে। আহ এরপরে আমরা যদি দেখি 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে সফলতার জন্য কোনটি গুরুত্বপূর্ণ? এখানে দেখেন আমাদের অপশনগুলো যেটা দেওয়া আছে আমাদের মনে হতে পারে যে সবগুলাই সঠিক। শিক্ষা, পরিশ্রম, টাকা, অ্যাটিটিউড। এখন আমরা যদি একটু দেখি তাহলে দেখেন আমাদের এখানে সঠিক উত্তর হতে হবে অ্যাটিটিউড। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে
আপনি যদি অনেক পরিশ্রম করেন বা অনেক শিক্ষিত হন বা অনেক টাকা পয়সা থাকে, কিন্তু আপনার আচার ব্যবহার যদি ভালো না হয়, আপনি জীবনে কোনো সময় সফল হইতে পারবেন না। এর জন্য সফলতার জন্য অন্যতম যে বিষয়টা আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাটিটিউড। এরপরে ৪ নাম্বার প্রশ্ন দেয়া আছে, দেওয়ালে রং করার কারণ কি? এটার সঠিক উত্তর হবে কি আমাদের? সারফেসকে সৌন্দর্য এবং সুরক্ষা প্রদান। রং করার মূল কারণ হচ্ছে সারফেসকে যেন অনেক বেশি সুন্দর দেখা যায় এবং এটা যেন অনেক বেশি টেকসই থাকে। এটাই হচ্ছে রং করার মূল উদ্দেশ্য। এরপরে দেওয়া আছে জানালার বাহিরের অংশের নাম কি? এটার উত্তর আপনারা একটু চেষ্টা করেন। এটার উত্তর হবে হচ্ছে সানশেড। আমরা যদি এখানে দেখি তাহলে দেখেন জানালা সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন থাকে। এই যে জানালা, জানালার এই পাশে এবং এই পাশে এই ২ পাশের অংশটাকে বলা হচ্ছে জ্যাম্ব। জানালার যে নিচের অংশটা আছে এখানে আমরা কিছু রাখতে পারি সাধারণত। এই জায়গাটাকে বলা হচ্ছে সিল। এখানে আরেকটা অপশন দেওয়া আছে দেখেন ক্যাট ডোর। ক্যাট ডোর হচ্ছে আমাদের ওয়াশরুমের উপরে যে ছোট একটা ডোর থাকে, দরজা থাকে এটাকে বলা হচ্ছে ক্যাট ডোর এবং ওয়াশরুমের উপরে যে সিলিংটা থাকে এটাকে বলা হচ্ছে ফল স্ল্যাব। আমরা এইখানে যে প্রশ্নটা ছিল জানালার বাহিরের অংশ, এই যে এটা জানালার বাইরের অংশের এই জিনিসটাকে বলা হচ্ছে সানশেড। এরপরের প্রশ্ন হচ্ছে মাস্ক কেন ব্যবহার করা হয়? মাস্ক সাধারণত ব্যবহার করা হয় কেন দেখেন, এখানে সঠিক উত্তর হবে আমাদের জীবাণু এবং ধুলাবালি থেকে নিজেকে সুরক্ষার জন্য। তো আমরা একটু যদি দেখি এখানে কিছু জিনিস আছে যেমন হ্যান্ড গ্লাভস, এটা হচ্ছে হাত সুরক্ষার জন্য, সেফটি শু এটা ব্যবহার করবেন পা সুরক্ষার জন্য, হেলমেট মাথা সুরক্ষার জন্য, সেফটি গগলস চোখ সুরক্ষার জন্য, দৃশ্যমান জ্যাকেট এটা হচ্ছে নিজের অবস্থানকে জানানোর জন্য, ডাস্ট মাস্ক যেটা আছে এটা হচ্ছে ধুলাবালি জীবাণু থেকে নিজেকে রক্ষার জন্য এবং এখানে দেয়া আছে দেখেন সেফটি বেল্ট। সেফটি বেল্ট হচ্ছে বাহিরে ঝুলে কাজ করার সময় এটা ব্যবহার করতে হবে। এটা আপনাকে বাইরে ঝুলে কাজ করার সময় নিরাপত্তা প্রদান করবে। এরপরে দেওয়া আছে ইজি ক্লিন করার সময় বাহন হিসেবে কি ব্যবহার করা হয়? এখানে সঠিক উত্তর হবে পানি। আমরা একটু ব্যাখ্যা যদি দেখি তাহলে আমাদের এখানে যে রংগুলা দেখতেছি আমাদের সিএস অনুযায়ী ডিস্টেম্পার, প্লাস্টিক পেইন্ট, ইজি ক্লিন, লাক্সারি সিল্ক এগুলা যেকোনো রং যদি করতে যান এগুলোর সাথে আমরা পানি মিক্সার করি। যে সমস্ত রঙের সাথে পানি মিক্সার করে ব্যবহার করা হয় এগুলো হচ্ছে ওয়াটার বেস রং। এখানে এই কথাটাই বলা হচ্ছে যে ইজি ক্লিন করার সময় বাহন, বাহন মানে আপনি কি মিক্সার করেন এটা হচ্ছে পানি। এরপরে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, ছবি দ্বারা কি বোঝানো হয়? এখানে সঠিক উত্তর হবে ঝুঁকিপূর্ণ বিপদ সংকেত। আমরা কিছু সংকেত দেখি যে সংকেতগুলো পরীক্ষাতে বারবার আসে। যেমন এখানে দেওয়া আছে দেখেন একটা লাল বৃত্ত দিয়ে এখানে সিগারেট, সিগারেটটা ক্রস করে দেওয়া আছে। তার মানে এখানে সিগারেট খাওয়া নিষিদ্ধ। এখানে যদি দেখা যাচ্ছে যে মানুষ হাঁটাচলা করতেছে, এই জায়গাতে লাল বৃত্ত দিয়ে এরকম ক্রস দিয়েছে তাহলে মানে এই জায়গাতে প্রবেশ নিষেধ। অর্থাৎ যেকোনো জিনিস এখানে দিয়ে যদি এরকম একটা লাল বৃত্ত দেয়, দিয়ে যদি এরকম ক্রস দেয় তাহলে ওই কাজটা করা নিষেধ। এরপরে দেওয়া আছে দেখেন ইমার্জেন্সি এক্সিট, অর্থাৎ কোনো জায়গায় আপনার আগুন টাগুন ধরে গেছে তখন দেখবেন যে দ্রুত বের হওয়ার জন্য একটা রাস্তা আছে, এই রাস্তাটাকে বলা হচ্ছে ইমার্জেন্সি এক্সিট। এরপরে যদি কোনো একটা জায়গায় দেখেন যে এরকম প্লাস চিহ্ন দেওয়া আছে তাহলে ওই জায়গায় বুঝবেন যে ওই জায়গাতে আপনি ফার্স্ট এইড বক্স আছে, অর্থাৎ প্রাথমিক চিকিৎসা পাবেন ওই জায়গাতে। যদি কোনো জায়গাতে দেখেন যে এরকম চিহ্ন দেওয়া আছে তাহলে ওই জায়গাতে কোনো অবস্থায় হাত দেওয়া যাবে না, এখানে হচ্ছে হাই ভোল্টেজ থাকবে। যদি ফায়ার অ্যালার্ম দেখেন তাহলে এটা হচ্ছে ঝুঁকিপূর্ণ বিপদ সংকেত। এখানে আমরা ৩ ধরনের জিনিস দেখতে পাচ্ছি। যদি কোনো টয়লেটের সামনে এই যে এরকম জিনিস দেখি তাহলে আমরা বুঝবো যে ওইটা ছেলেদের টয়লেট। যদি একটু জামাটা বড় থাকে তাহলে এটা হচ্ছে মেয়েদের টয়লেট। আর যদি এরকম বাঁকানো থাকে তাহলে যারা প্রতিবন্ধী আছি আমরা, যাদের যাদের প্রতিবন্ধী সমস্যা আছে বসতে তাদের জন্য এটা, অর্থাৎ এটা হচ্ছে প্রতিবন্ধী বান্ধব টয়লেট। এরপরে বলা হচ্ছে দেখেন পায়ের সুরক্ষার জন্য কোন টুলস ব্যবহার করা হয়? আমরা আগের প্রশ্নটাই ব্যাখ্যাটা পড়ে ফেলছি অলরেডি দেখেন। এটা হচ্ছে সেফটি শু। এরপরে যদি দেখি রঙের কাজ করার সময় হাত সুরক্ষার জন্য কোনটা ব্যবহার করবেন? তাহলে হাত সুরক্ষার জন্য কোনটা ব্যবহার করবেন? সেফটি গ্লোভস। এগুলো আমরা আগের প্রশ্নেতে ব্যাখ্যাতে এগুলো জানছি। ৬ নম্বর প্রশ্নতে দেখছি আমরা। এরপর বলা হচ্ছে দেখেন মিশ্রণকৃত রং যদি দীর্ঘদিন রেখে দেন তাহলে কি ধরনের হ্যাজার্ড হবে? এটার উত্তর হবে কোনটা? এটা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড হবে। আমরা যদি একটু ব্যাখ্যা দেখি তাহলে দেখেন যদি রং থাকে এই রংটা হচ্ছে এক ধরনের কেমিক্যাল। এই রং দ্বারা যদি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এটা হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড। এই রং যদি পানি মিক্সার করে রেখে দেন তাহলে এই জায়গা থেকে একটা দুর্গন্ধ বের হবে, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জন্মাবে, তখন এই একই জিনিসকে বলা হবে আমাদের বায়োলজিক্যাল হ্যাজার্ড। এবং এরপরে যদি আমাদের এই যে লেডার দেখতেছেন, মই দেখতেছেন অথবা রঙের যে ডিব্বাগুলা দেখেন বা কন্টেইনার গুলা দেখেন এগুলা যারা যদি কোনো ধরনের ক্ষতি হয় তাহলে এটা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। এরপরে যদি দেখেন যে আপনি যে চেয়ারে বসে আছেন
বা কোথাও আছেন খুব রিল্যাক্সে আছেন, খুব সুন্দরভাবে আছেন, কিন্তু কিছু কিছু জায়গায় আছে দেখা যাচ্ছে আপনার বসতে কষ্ট হচ্ছে, দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে। এ ধরনের কষ্টগুলাকে বলা হচ্ছে আর্গোনমিক্যাল হ্যাজার্ড, অর্থাৎ আপনার শরীরের সাথে যেগুলো রিলেটেড, যেগুলো সম্পর্কযুক্ত, এগুলো হচ্ছে আর্গোনমিক্যাল হ্যাজার্ড। তাহলে আমাদের এই 4টা হ্যাজার্ড সম্পর্কে একটু বিস্তারিত অবশ্যই পড়তে হবে। আর হ্যাজার্ড এবং রিস্ক এই জিনিসটা জানতে হবে। হ্যাজার্ড হচ্ছে যে সমস্ত জিনিস দ্বারা কোনো একটা বিপদ হওয়ার সম্ভাবনা থাকে, এগুলাকে বলা হচ্ছে হ্যাজার্ড। আর এই বিপদ হওয়ার যে সম্ভাবনা, এই সম্ভাবনাকে বলা হচ্ছে রিস্ক। আমরা এই সাইনটা কিছুক্ষণ আগে দেখে আসলাম। এখানে বলা হচ্ছে উপরোক্ত সাইন দ্বারা কি বোঝানো হয়? তাহলে এটা সঠিক উত্তর হবে প্রতিবন্ধী বান্ধব টয়লেট। এটা ৮ নাম্বার প্রশ্নে আমরা ব্যাখ্যাটা দেখছি। এরপরে বলা হচ্ছে দেখেন ধুলাবালি পরিষ্কার করার জন্য কি ব্যবহার করা হয়? আমরা যদি এখানে দেখি তাহলে দেখেন সঠিক উত্তর হবে ফ্লাওয়ার বুম। আমরা একটু ব্যাখ্যা দেখে ফেলবো। এখানে ফুলের ঝাড়ু, শলার ঝাড়ু বা মপস, এই সমস্ত যে জিনিসগুলো আমরা দেখি সবগুলা হচ্ছে ধুলাবালি পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করা হয় সাধারণত। এগুলো হচ্ছে পরিষ্কারক টুলস। এবার দেখবো কাজ শেষে টুলস ম্যাটেরিয়াল কোথায় রাখা উচিত? আমরা যেটা করি কাজ শেষে টুলস ম্যাটেরিয়াল যে কোনো জায়গায় রেখে চলে আসি। এটার সঠিক উত্তর হবে আমাদের নির্দিষ্ট স্টোরে রাখবেন আপনি। অর্থাৎ কাজ শেষ, এই যে আমরা কাজ করব, কাজ করার পরে নির্দিষ্ট একটা জায়গায় টুলস ম্যাটেরিয়াল গুলো রেখে দেব। এরপরে বলা হচ্ছে সিনথেটিক এনামেল পেইন্ট প্রয়োগ করার পর ব্রাশ বা রোলার কি দিয়ে পরিষ্কার করবেন? সিনথেটিক এনামেল পেইন্ট মানে কি? যেগুলোর সাথে আমরা থিনার মিক্সার করে কাজ করি। তাহলে যেগুলোর সাথে থিনার মিক্সার করে কাজ করি সেগুলা থিনার দিয়েই পরিষ্কার করতে হবে আপনাকে। যেগুলা পানি মিক্সার করে কাজ করেন সেগুলা পানি দিয়েই পরিষ্কার করতে হবে। তাহলে আমরা এই যে এই সমস্ত রং যখন করব, রেড অক্সাইড বলেন, ঝিলিক বলেন বা আরএসি বলেন, এগুলো রং যখন করবেন এগুলা থিনার দিয়ে আপনার যে টুলস ম্যাটেরিয়াল গুলো থাকে ওগুলো পরিষ্কার করবেন। এরপরে বলা হচ্ছে দেখেন কোনটি হ্যান্ড টুলস? তাহলে হ্যান্ড টুলস কোনটা হবে এখানে আমাদের? হ্যান্ড টুলস হবে রোলার। বাকি যেগুলো দেখতেছেন ভ্যাকুয়াম ক্লিনার, মপস, ক্লিনিং ব্রাশ, এই তিনটা হচ্ছে পরিষ্কারক যন্ত্র। আর হ্যান্ড টুলস হচ্ছে রোলার। আমরা যদি এটার ব্যাখ্যা দেখি তাহলে এই যে এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো ম্যাক্সিমাম হচ্ছে হ্যান্ড টুলস। ব্রাশ, রোলার, স্প্যাচুলা, স্ক্যাপার, পার্টি নাইফ, মিক্সিং স্টিক, হামার, হ্যামার বা হচ্ছে ঝামা পাথর, এগুলো সবগুলো হচ্ছে কি আমাদের হ্যান্ড টুলস। আমরা এই যে শলার ঝাড়ু দেখতেছি, ফুলের ঝাড়ু দেখতেছি, এই দুইটা জিনিস হচ্ছে পরিষ্কারক টুলস। এখানে জার বা ব্র্যাকেট দেখতেছি, এগুলো হচ্ছে পরিষ্কারক টুলস। এটা হচ্ছে সেফটি ম্যাটেরিয়াল, এটা হচ্ছে হ্যান্ড টুলস। এগুলো আমাদের যেগুলো দেখতেছি মোটামুটি সবগুলাকে আমরা হ্যান্ড টুলস বলতে পারি। এরপর বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং কখন ব্যবহার করা হয় না? স্ক্যাফোল্ডিং জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের মই বলা হয়। তা আমরা যখন ফ্লোরে কাজ করব তখন আমাদের এই মইয়ের প্রয়োজন হয় না। তাহলে এটা হচ্ছে ফ্লোর সমতলে যখন কাজ করবেন তখন এটা ব্যবহার করার প্রয়োজন হবে না। বাকি সবগুলা ক্ষেত্রে প্রয়োজন হবে। তাহলে এই স্ক্যাফোল্ডিং দ্বারা এরকম মই বোঝায় বা কাঠের তৈরি হতে পারে, এটা স্টিলের তৈরি হতে পারে। উঁচু জায়গায় কাজ করার জন্য যে জিনিসগুলো ব্যবহার করব আমরা সবগুলাই হচ্ছে স্ক্যাফোল্ডিং। এরপরে প্রশ্নটা হচ্ছে রঙের মৌলিক উপাদান কয়টি? আমরা এটা সবাই জানি যে রঙের মৌলিক উপাদান 4টি। আমরা যদি একটু ব্যাখ্যাটা দেখি তাহলে দেখেন পিগমেন্ট, বাইন্ডার, অ্যাডিটিভস এবং সলভেন্ট, এই 4টা জিনিসকে বলা হচ্ছে রঙের মৌলিক উপাদান। আমরা এবার দেখব সিঁড়ির যেখানে পা ফেলা হয় সেই অংশকে কি বলা হয়? তাহলে আপনি যেখানে সিঁড়িতে পা ফেলবেন ওই জায়গা থেকে বলা হচ্ছে ট্রেড। আমরা যদি একটা কনস্ট্রাকশন বিল্ডিং দেখি, এরকম একটা বিল্ডিং এ অনেকগুলা জিনিস থাকে যেটা আমাদের বেসিক কম্পোনেন্ট অফ বিল্ডিং বলা হয় বা বিল্ডিং কম্পোনেন্ট বলা হয়। তাহলে আমরা এই যে বাসার যে সিঁড়িতে যেখানে পা ফেলবো ওই জায়গা থেকে বলা হচ্ছে আমাদের ট্রেড। আপনাদের এই ধরনের একটা অঙ্ক আসবে দেখেন, বলবে যে একটি দেওয়ালের দৈর্ঘ্য 11 ফুট, উচ্চতা 8 ফুট অথবা প্রস্থও বলতে পারে। এখান থেকে আপনাকে ক্ষেত্রফল বের করতে হবে। আর আপনি যেটা করবেন এটা আর এটা গুণ করে দিবেন। যদি দুইটাই ফুটে থাকে তাহলে 11 আর 8 যদি গুণ করি তাহলে আমাদের 88 হয়। এটা হচ্ছে এটাও যেহেতু ফুট ছিল, এটাও ফুট ছিল, দুইটাই ফুট, তার জন্য এটা হবে আমাদের বর্গ ফুট, অর্থাৎ 88 বর্গ ফুট। এটা বের করবেন কিভাবে আপনারা? দৈর্ঘ্য গুণন প্রস্থ দিয়ে। আর যদি প্রস্থ না থাকে তাহলে উচ্চতা দিয়ে করবেন। তাহলে একই অ্যান্সার আসবে আমাদের। এ ধরনের একটা প্রশ্ন আপনাকে অবশ্যই পরীক্ষাতে আসবে। যেমন ১ ইঞ্চিতে কত সেন্টিমিটার হয়? তাহলে এগুলো আমাদের মুখস্থ পড়া। আমরা এটা পড়ব 2.54 সেন্টিমিটার। আমরা যদি একটু ব্যাখ্যা দেখি তাহলে দেখেন এখানে বলতে পারে আপনার ১ ফুটে কত ইঞ্চি, ১ ইঞ্চিতে কত সুতা, ১ গজ সমান সমান কত ইঞ্চি, ১ মিটার সমান সমান কত ইঞ্চি। তাহলে এই 4টা জিনিস মুখস্থ করবেন এবং এটাও মুখস্থ করবেন। আমি আবারও বলতেছি আপনারা অবশ্যই এই প্রশ্নটা ব্যাখ্যা সহ মুখস্থ করবেন। আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে রোমের ভেতরের অংশের ফ্লোরকে কি বলে?
এটা একটা কমন প্রশ্ন, এটা সবাই জানেন। মলমের ভেতরের অংশ যে ফ্লোরটা আছে এটাকে মেঝে বলা হয়। আমরা 19 নাম্বার প্রশ্নে বিল্ডিং কম্পোনেন্টের বিস্তারিত এখানে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন অবশ্যই। নিচের কোনটি পাওয়ার টুলস না? আমাদের এখানে যে পাওয়ার যে জিনিসগুলো দেওয়া আছে, যেমন গ্রাইন্ডার, অটো রোলার, মাল্টিপারপাস মিক্সার মেশিন, স্ক্যাপার, এটার মধ্যে আমাদের স্ক্যাপার যেটা আছে এটা হচ্ছে হ্যান্ড টুলস, বাকি সবগুলো হচ্ছে পাওয়ার টুলস। আমরা যদি একটু ব্যাখ্যাটা দেখি তাহলে দেখেন এখানে হচ্ছে স্যান্ডিং মেশিন, মাল্টিপারপাস মিক্সার মেশিন, স্প্রে গান, রোড মার্কিং মেশিন, অটো রোলার, এগুলো সবগুলাকে বলা হচ্ছে কি আমাদের পাওয়ার টুলস। পাওয়ার টুলস মানে যেগুলো আপনি বিদ্যুৎ দিয়ে চালাবেন, এগুলো হচ্ছে পাওয়ার টুলস। তাহলে বাকি আছে কি আমাদের স্ক্যাপার, স্ক্যাপারটা হবে আমাদের এখানে পাওয়ার টুলস না, এটা হ্যান্ড টুলস। এরপরে বলা হচ্ছে নিচের কোনটি রঙের মালামাল? তাহলে এখানে দেওয়া আছে দেখেন পাট্টি, পেইন্ট, সিলার সবগুলা। তাহলে রঙের মালামাল, মালামালের ইংলিশ হচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল বলতে আমরা কি বুঝি? যে জিনিসগুলা কাজ করলে শেষ হয়ে যাবে, পূর্বের অবস্থায় আর ফিরে আসবে না, এগুলাকে বলা হচ্ছে মালামাল। তাহলে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখেন পাট্টি, পেইন্ট, সিলার এগুলো দিয়ে যদি কাজ করি এই জিনিসগুলো কিন্তু পুনরায় ফিরে পাওয়া সম্ভব না। তাহলে এগুলো সবগুলো হচ্ছে আমাদের রঙের মালামাল। তাহলে আমরা এখানে সিলার, পাট্টি বা পেইন্ট যেটাই বলি না কেন এগুলো সবগুলো হবে রঙের মালামাল। এরপরে বলা হচ্ছে দেখেন রং প্রয়োগ করার কাজে কোন টুলস ব্যবহার করা হয়? যখন রং করতে যাবেন তখন আপনি ব্রাশ, রোলার এই দুইটাই ব্যবহার করবেন। তাহলে এটার উত্তর হচ্ছে ক ও খ উভয়। আমরা 16 এবং 23 নম্বর প্রশ্নটা যদি একটু দেখি তাহলে টুলস, পাওয়ার টুলস, হ্যান্ড টুলস সবগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। এরপরে দেখেন বলছে এক্সটেরিয়র প্লাস্টার সারফেসে প্রাইমার হিসেবে কি ব্যবহার করবেন? এক্সটেরিয়র প্লাস্টার সারফেসে আপনি প্রাইমার হিসেবে কি ব্যবহার করবেন? এটা হচ্ছে আমাদের উত্তর হবে কোনোটি নয়, কারণ এক্সটেরিয়র প্লাস্টার সারফেস আপনি প্রাইমার হিসেবে ব্যবহার করেন কি এক্সটেরিয়র সিলার বা ওয়েদার কোট সিলার, যেটা এখানে অপশনে নাই, তাহলে উত্তর হবে কোনোটি নয়। অর্থাৎ এটা সঠিক উত্তর হইতো এই ওয়েদার কোট সিলার বা এক্সটেরিয়র সিলার, কিন্তু এখানে যেহেতু নাই তার জন্য এটার উত্তর হবে কোনোটি নয়। এরপরে বলা হচ্ছে দেখেন ফরেন ম্যাটেরিয়াল কোনটি? ফরেন ম্যাটেরিয়াল মানে কি? ফরেন মানে আমরা যদি একটু সহজভাবে বুঝি তাহলে বিদেশি, ম্যাটেরিয়াল মানে হচ্ছে কি মালামাল। তাহলে রঙের কাজের ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের দরকার নাই, এই ব্যতীত যে জিনিসগুলো থাকবে সবগুলো হচ্ছে ফরেন ম্যাটেরিয়াল। যেমন তেল, ডাস্ট, গ্রিজ এগুলো তো আমাদের রঙের কাজের সাথে দরকার নাই, প্রয়োজন নাই, তাহলে এগুলো সবগুলো হচ্ছে কি আমাদের ফরেন ম্যাটেরিয়াল। তাহলে আমাদের ফরেন ম্যাটেরিয়ালের সংজ্ঞা কি শিখবো? রঙের কাজে অপ্রয়োজনীয় ম্যাটেরিয়ালকে বলা হবে ফরেন ম্যাটেরিয়াল। এরপরে আসবে আমাদের রঙের ড্যাম্প হওয়ার কারণ কি? তাহলে এখানে কয়েকটা দেওয়া আছে দেখেন ফিটিং এ লিকেজ, অপর্যাপ্ত আলো বাতাস, গ্রাউন্ড ফ্লোর থেকে পানি পড়া, এগুলো সবগুলাই হচ্ছে কি আমাদের ড্যাম্প হওয়ার কারণ। এছাড়াও আরো অনেক কারণ আছে, আপনারা কারণগুলো দেখে নেবেন যে এই যে ড্যাম্প বা লবণাক্ত সমস্যা এগুলা কাকে বলে বা কিভাবে হয়, এটা আরেকটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে বিস্তারিত জেনে যাবেন। এরপরে বলা হচ্ছে স্যাগিং, রঙের স্যাগিং কেন হয়? আপনি যদি রঙে পানি বেশি পরিমাণ মিক্সার করেন তাহলে স্যাগিং হতে পারে। অর্থাৎ রঙের সমস্যাগুলো আমার আরো একটা ভিডিও আছে, ভিডিওতে সবগুলো বিস্তারিত দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন অবশ্যই। ড্যাম্পের সমস্যা, কার্বনেশনের সমস্যা, হেয়ারলাইন ক্র্যাক, স্যাগিং, তারপরে আমাদের ব্লোমিং, এগুলা কি ধরনের সমস্যা, এগুলার সমস্যা এবং সমাধান সবগুলা দেওয়া আছে, ভিডিওটা দেখে নেবেন অবশ্যই। এরপরে বলা হচ্ছে দেখেন ওয়াটার সিলারে সিলার এবং পানির অনুপাতটা কত? তাহলে আমরা জানি কি যে কোনো সিলার, ওয়াটার সিলার হোক অথবা বাইরের এক্সটেরিয়র সিলার হোক, এটার সাথে আমরা 1:1 পরিমাণে কি করব? পানি মিক্সার করব। আমরা এই সিলার অথবা এই সিলার, ভেতরের সিলার বাইরের সিলার দুইটাতে 1:1 পরিমাণে পানি মিক্সার করব। এরপরে বলা হচ্ছে মেটাল পেইন্ট সারফেসের ত্রুটি কোনটি? মেটাল পেইন্ট মানে আপনার লোহাতে যখন রং করেন কি ধরনের সমস্যা হয়? এখানে দেখেন যে জিনিসগুলো দেওয়া আছে দাগ পড়া, রঙের উপর ময়লা পড়া, রঙের উপর মরিচা ধরা, সবগুলাই হয় সাধারণত। তাহলে আমরা যদি মেটাল পেইন্টের রং করতে যাই তাহলে এখানে অনেকগুলো সমস্যা দেওয়া আছে, যেমন ফরেন পার্টিকেল আসতে পারে, ধুলাবালি আসতে পারে, কালারের আমাদের সবগুলা কালার একই রকম নাও হইতে পারে, আনইভেন সারফেস থাকতে পারে, তারপরে কি থাকতে পারে আমাদের সেগিং হইতে পারে, এগুলো সবগুলো মূলত মেটাল সারফেসের ত্রুটি। এরপরে যেটা হবে আপনার 5টা প্রশ্ন আসবে ম্যাচিং, এই যে এইভাবে ম্যাচিং আসবে, এখানে মধ্যবর্তী জায়গায় ফাঁকা থাকবে, এখান থেকে আপনাকে কি করতে হবে যে অটো রোলার, অটো রোলারের সাথে এই পাশে কোনটা মিল আছে দেখেন, অটো রোলার মানে কি? এটা হচ্ছে কি আমাদের একটা পাওয়ার টুলস। তাহলে 31 এর সাথে খ আপনি এখানে লিখে দিবেন 31 প্লাস খ। এরপরে সেফটি হারনেস, সেফটি হারনেস কি? বাইরের কাজে আপনাকে নিরাপত্তা দিবে, তাহলে 32 প্লাস গ। এরপরে আছে হ্যান্ড টুলস, হ্যান্ড টুলস কোনটা? রোলার, তাহলে 33 প্লাস ঘ হবে। ইজি ক্লিন, ইজি ক্লিন কি? এটা হচ্ছে ইন্টেরিয়র পেইন্ট, তাহলে 34 প্লাস ঙ হবে। এরপর রেড অক্সাইড পেইন্ট, এটা কি? এটা হচ্ছে মেটাল সারফেসে প্রয়োগ করেন আপনি, তাহলে 35 প্লাস ক। অর্থাৎ আপনি পরীক্ষাতে উত্তরটা লিখবেন এইভাবে যে 31 প্লাস খ, 32 প্লাস গ, এইভাবে সুন্দর করে উত্তরটা লিখে দেবেন। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে।
তাহলে সংক্ষিপ্ত প্রশ্নটা আপনাকে উত্তর দিতে হবে এক কথায় বা ২-৩টা কথা লিখতে পারেন। এখানে লিখতে হবে আপনাকে। এই লেখাটা চেষ্টা করবেন যে যত কম লেখা যায়। যেহেতু এটার মার্ক হচ্ছে ১, আপনাদের প্রশ্নে এরকম থাকতে পারে জীবন বৃত্তান্ত, বায়োডাটা বা সিভিতে কি, কি তথ্য থাকে। তাহলে আপনি এখানে দিতে পারেন যে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, গ্রাম, স্থায়ী ঠিকানা এরকম ২-১ টা জিনিস লিখে দিবেন। ফার্স্ট এইড বক্সে কি থাকে? ফার্স্ট এইড বক্স মানে কি? প্রাথমিক চিকিৎসার জন্য যে বক্সটা থাকে এটাতে কি থাকে? আপনি এখানে বলতে পারেন যে এখানে স্যাভলন থাকে, এখানে থাকতে পারে হচ্ছে আপনার নাফা ট্যাবলেট থাকতে পারে, গজ থাকতে পারে, এরকম ২-৩ টা নাম লিখবেন। এরপরে ৫ টি পাওয়ার টুলস এর নাম লিখুন। তাহলে ৫ টা পাওয়ার টুলস এর নাম যেহেতু বলছে আপনাকে ৫ টাই লিখতে হবে। তাহলে আপনি বলবেন কি অটো রোলার, মিক্সার মেশিন, তারপর রোড মার্কিং মেশিন এভাবে ৫ টা দিবেন। ব্যাখ্যা আগেরটা দেওয়া আছে, আগে থেকে দেখে নিবেন। এরপরে বলা হচ্ছে পেইন্টিং কাজে ব্যবহৃত ৫ টি মালামালের নাম। তাহলে ৫ টা মালামাল লিখবেন। সিলার, পাট্টি, তারপরে রং, তারপরে আমাদের স্যান্ড পেপার এরকম ৫ টা মালামাল লিখবেন। এরপরে বলা হচ্ছে ৫ টি যোগাযোগ মাধ্যমের নাম লিখুন। ৫ টা যোগাযোগ মাধ্যম কি? এটা মোবাইল হইতে পারে, টেলিভিশন হইতে পারে, ইমেইল হইতে পারে, মেসেঞ্জার হইতে পারে। এরকম ৫ টা যোগাযোগের মাধ্যম লিখবেন। এই হচ্ছে টোটাল ৪০ টা প্রশ্ন থাকবে আপনার। এই ৪০ টা প্রশ্নের পরে আপনাকে এইরকম আরেকটা শিট থাকবে। এখানে লেখা থাকবে যে অ্যাসেসমেন্ট ডিসিশন ফর দিস অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনি যে ৪০ টা প্রশ্নের উত্তর দিলেন, এটা দেওয়ার পরে আপনি পাস করবেন না ফেল করবেন। পাস ফেলটা এখানে লেখা থাকবে কম্পিটেন্ট, নট ইয়েট কম্পিটেন্ট হিসেবে। আপনার যদি মোটামুটি ভালো মানের প্রশ্নের অ্যান্সার গুলা দিতে পারেন, মোটামুটি ৮০% বা ৯০% অ্যান্সার দিতে পারেন, তাহলে আপনি কম্পিটেন্ট হবেন বা পাস হবেন। কিন্তু এই টিক চিহ্নটা আপনি দিবেন না। এটা হচ্ছে যে অ্যাসেসর থাকবে, ওই অ্যাসেসর স্যার দিবে। এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যান্ডিডেট সিগনেচার। এখানে আপনার অ্যাডমিট কার্ডে যে সিগনেচার আছে এই সিগনেচারটা এখানে দিবেন। অ্যাসেসর সিগনেচার, এখানে ভুলেও কোনো অবস্থায় আপনি সিগনেচার দিবেন না। এখানে সিগনেচার দিলে আপনার খাতাটা বাতিল হিসাবে গণ্য হবে। তাহলে এই ক্যান্ডিডেট সিগনেচারের জায়গায় আপনি সিগনেচার করবেন। এই ২ টা ডেট আপনি নিজেই দিবেন। এই ডেটটা কোনটা হবে? আপনি যেদিন পরীক্ষা দিচ্ছেন সেদিনকার ডেট। এটা দিলে আপনার লিখিত পরীক্ষার কাজ শেষ। এরপরে আপনাকে প্র্যাকটিক্যাল কাজ করতে হবে। একটা বিরতি দিবে, বিরতির পর প্র্যাকটিক্যাল কাজ করবেন আপনি। প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে আপনাকে বাহিরের যে প্লাস্টার ও সারফেস আছে, ভেতরে যে প্লাস্টার সারফেস আছে, ২ জায়গাতে আপনাকে কাজ করতে হবে এবং মেটাল সারফেসে কাজ করতে হবে। তাহলে আমার এখানে লেখা আছে দেখেন ইন্টেরিয়র সারফেস মানে ভেতরের সারফেস। ভেতরের সারফেসের জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে যে জায়গাটা দিবে ওই জায়গাটাতে আপনি এদিক থেকে এদিকে ৫০ সেন্টিমিটার, এদিক থেকে এদিকে ৬০ সেন্টিমিটার জায়গা মেপে নিবেন। মেপে নিয়ে আপনাকে পুরো জায়গাটাকে মার্কসিং করতে হবে। মার্কসিং টেপ দিয়ে মার্কসিং করে নিলেন। নিয়ে পুরো জায়গাটা আপনি প্রথমে সিলার করবেন। সিলার করার পরে ৫ সেন্টিমিটার অথবা আপনার অ্যাসেসর স্যার বলে দিবে ১০ সেন্টিমিটার এরকম ফাঁকা রাখবেন। ফাঁকা রাখার পর পুরো জায়গায় আপনি নিচের অংশ যেগুলো আছে, নিচের অংশটা আপনি পাট্টি করবেন। পাট্টি করার পর পাট্টিটা সুন্দর করে স্যান্ডিং করবেন, করে ৫ সেন্টিমিটার ফাঁকা রাখবেন। এরপরে পুরো নিচের জায়গাটা পাট্টি যেখানে করা ছিল পুরোটাতে আপনি ১ কোট রং করবেন। ১ কোট রং করার পরে রংটা যখন শুকায় যাবে তারপরে আপনি আবার ৫ সেন্টিমিটার ফাঁকা রাখলেন। এরপরে আপনি এই জায়গাটুকে শুধু ফাইনাল কোট, এটা ২য় কোটও হইতে পারে, ৩য় কোটও হইতে পারে, ফাইনাল কোট দিয়ে দিবেন। এটা হচ্ছে ভেতরের সারফেসে এইভাবে কাজ করবেন। একই নিয়মে আপনাকে বাইরের সারফেসে কাজ করতে হবে। শুধু পার্থক্য হচ্ছে বাইরের সারফেসে আপনি পাট্টির যে জায়গাটা আছে এটা না থাকলেও কোনো সমস্যা নাই। অর্থাৎ ওয়েদার কোট সিলার দিবেন, পেইন্ট দিবেন ১ কোট আর এখানে ফাইনাল কোট পেইন্ট থাকবে। এটা হচ্ছে বাইরের সারফেসের জন্য। মাপ একই থাকবে। আর মেটাল সারফেসের জন্য যেটা হবে, মেটাল সারফেসের জন্য আপনাকে এদিক থেকে এদিকে ৩০ সেন্টিমিটার, এদিক থেকে এদিকে ৬০ সেন্টিমিটার দিতে পারে অথবা কম বেশিও করতে পারে। আপনি কি করবেন? পুরো জায়গাটাতে আপনি অ্যাক্রো করবেন। অর্থাৎ একটা প্রাইমার করবেন। প্রাইমার করার ক্ষেত্রে আপনি রেড অক্সাইড করতে পারেন। করার পরে এটা যদি শুকায় যায় ভালোমতো, আপনার কাজ করতে, করতে অর্থাৎ পরীক্ষার সময় থাকবে আপনার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত। এর মধ্যে যদি শুকায় যায় তাহলে এখানে ৫ সেন্টিমিটার ফাঁকা রাখবেন। ফাঁকা রাখার পরে বাকি জায়গাতে আপনি ফাইনাল কোট এনামেল পেইন্ট বা সিনথেটিক এনামেল পেইন্ট যেটা আছে এটা করে দিবেন। এই ৩ টা কাজ আপনাকে করতে হবে। সকাল ১০টা থেকে বা ১০:৩০ বা ১১টা থেকে শুরু করবেন বিকেল ৫টা পর্যন্ত। এর মধ্যে যত তাড়াতাড়ি আপনার কাজ শেষ করে দিতে পারেন, তত তাড়াতাড়ি আপনার পরীক্ষা শেষ হয়ে যাবে। এই কাজটা যখন আপনি শেষ করবেন, তখন আপনার মৌখিক বা ভাইভা পরীক্ষা হবে। মৌখিক বা ভাইভা পরীক্ষার ক্ষেত্রে আপনাকে এই ধরনের কিছু প্রশ্ন করতে পারে। যেমন আপনাকে জিজ্ঞাসা করতে পারে পাওয়ার টুলস কি? ৩ টা পাওয়ার টুলস এর নাম লিখুন। হ্যান্ড টুলস কি? ৩ টা হ্যান্ড টুলস এর নাম লিখুন। ড্রয়িং এর প্রয়োজনীয়তা কি? পিপিই কি? ৪-৫ টা পিপিই এর নাম জিজ্ঞাসা করতে পারে। বলতে পারে যে দলগতভাবে কাজ করলে কি, কি সুবিধা পাওয়া যায়? এই ধরনের কিছু আপনাকে ভাইবার প্রশ্ন করবে। তাহলে আপনি এই ভাইবার প্রশ্নগুলো যদি অ্যান্সার করেন, তাহলে ফাইনালি আপনি পাস করছেন কি ফেল করছেন এটা আপনাকে ঠিক সেই দিনই জানায় দেওয়া হবে। তো এটা ছিল আমাদের পুরো পরীক্ষা পদ্ধতি, অর্থাৎ পেইন্টিং ফর কনস্ট্রাকশন
আপনি যদি RTL দিতে যান তাহলে আপনাকে এই পদ্ধতিগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। সম্মানিত পেইন্টার ভাইরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার যে ভাইয়ারা বা যে বন্ধুরা বা যে সহকর্মীরা পরীক্ষাটা দিবে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এ ধরনের পেইন্ট রিলেটেড যত ভিডিও চান আপনারা, এই সমস্ত ভিডিওগুলো যদি পেতে চান চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করি আপনার জন্য পরীক্ষায় অবশ্যই কম্পিটেন্ট হন। আল্লাহ হাফেজ।